friends, this is Bani and welcome to my channel. বন্ধুরা, আজকে আমি তোমাদের জন্য একটা দারুণ টপিক নিয়ে এসেছি। আমরা প্রায় দেখি কোয়েশ্চেন সেন্টেন্সে কিছু ইন্টারোগেটিভ সেন্টেন্সের শেষে প্রিপোজিশনের ব্যবহার হতে। এই সেন্টেন্সগুলোকে আমরা কিভাবে তৈরি করে থাকি? আমরা প্রায় ভুল করে ফেলি। এই সেন্টেন্সগুলোকে ঠিক করে বুঝতেই পারি না যে কখন আমরা সেন্টেন্সের শেষে প্রিপোজিশনের ব্যবহার করব আর কোন সেন্টেন্সে আমরা প্রিপোজিশনের ব্যবহার করব না। আবার আমরা এটাও কনফিউজড হয়ে যাই যে কোন সেন্টেন্সে কোন ভার্বের সাথে আমরা কোন প্রিপোজিশনের ব্যবহার সেন্টেন্সে করব। দ্যাট মিন্স কোন প্রিপোজিশনের ব্যবহার কোন ভার্বের সাথে করলে সেন্টেন্সটা একটা সঠিক অর্থ প্রদান করবে, যেটা আমরা করতে চাইছি, যে অর্থটা আমরা বোঝাতে চাইছি। আজকে আমরা এই সেন্টেন্সগুলো নিয়েই আলোচনা করব। আজকের পরে এই সেন্টেন্সগুলোকে তৈরি করতে তোমাদের কোনো রকম অসুবিধা হবে না। আজকের ভিডিওটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, খুবই ফ্রুটফুল হতে চলেছে। তোমরা কোথাও যাবে না, আমার সাথে ভিডিওটা একদম শেষ পর্যন্ত থাকবে। যারা চ্যানেলে নতুন অর্থাৎ প্রথম আমার ভিডিও দেখছো তারা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও, তাহলে যখনই আমি ভিডিও আপলোড করব তোমরা নোটিফিকেশন পেয়ে যাবে। তো আর দেরি না করে চলো শুরু করা যাক আজকের ভিডিও। দেখো, এই সেন্টেন্সগুলোকে জানতে গেলে সবার আগে আমাদের জানতে হবে ট্রান্সিটিভ ভার্ব আর ইনট্রান্সিটিভ ভার্ব। আমরা ট্রান্সিটিভ ভার্ব কোন ভার্বগুলোকে বলছি আর ইনট্রান্সিটিভ ভার্ব আমরা কোন ভার্বগুলোকে বলছি, সেটা আমাদের সবার আগে জানতে হবে। দেখো, ট্রান্সিটিভ ভার্ব আমরা ওই ভার্বগুলোকে বলে থাকি যে ভার্বগুলোর ঠিক পরে আমরা অবজেক্টের ব্যবহার পাই। আর যে সেন্টেন্সের সাবজেক্টকে কি বা কার দিয়ে প্রশ্ন করলে সাবজেক্ট একটা উত্তর দিতে পারে, এই ধরনের সেন্টেন্সে আমরা ট্রান্সিটিভ ভার্বকে ব্যবহার করে থাকি। ফর এক্সাম্পল, সে একটা গাড়ি কিনেছিল। হি বট আ কার। দেখো, বট হলো এখানে ভার্ব, আর বটের ঠিক পরেই আমরা নাউনের ব্যবহার করেছি, এখানে আমরা অবজেক্টের ব্যবহার করেছি। একটা গাড়ি কিনেছিল, এখানে আমরা সরাসরি অবজেক্টকে পাচ্ছি ভার্বটার পরে, আর ঠিক সেই কারণে এই ভার্বটা হলো একটা ট্রান্সিটিভ ভার্ব। দেখো, এখানে যদি আমি বলি সে কি কিনেছিল, সে একটা গাড়ি কিনেছিল। হোয়াট ডিড হি বাই, এখানে আমরা কোনো প্রিপোজিশন পাইনি। সেন্টেন্সটা যখন অ্যাফার্মেটিভ সেন্টেন্স ছিল, অর্থাৎ যখন আমি বলেছিলাম যে সে একটা গাড়ি কিনেছিল, হি বট আ কার, এখানে কিন্তু আমরা কোনো প্রিপোজিশনের ব্যবহার পাইনি। আর যখন এই সেন্টেন্সে আমরা এই সেন্টেন্সটাকে আমরা ইন্টারোগেটিভ সেন্টেন্স তৈরি করব, অর্থাৎ সে কি কিনেছিল, এখানেও আমরা কোনো প্রিপোজিশনের ব্যবহার করব না। ১ মিনিট দাঁড়াও। তোমরা কি ইংরেজি বলতে গিয়ে বারবার আটকে যাচ্ছ? ইংরেজিতে লিখতে পারছো, পড়তে পারছো, বলতে পারছো না। নিজের সাথে কথা বলতে তো পারছো, কিন্তু কারোর সামনে ইংরেজিতে কথা বলতে পারছো না। কেউ যখন ইংরেজি বলছে তখন তোমরা সাইলেন্ট হয়ে যাচ্ছ। সত্যি কি তোমরা এই সমস্যাটার মুখে বারবার পড়ছো? সমস্যাটা দূর করার জন্য তোমরা কি করছো? কিভাবে ইংরেজি শিখছো? তোমরা হয়তো ভাবছো তোমাদের কাছে অনেক সময় রয়েছে। এখন না, পরে করব। এখন প্র্যাকটিস করার সময় নেই। কিন্তু বিশ্বাস করো, সময় কিন্তু একদম পালিয়ে যাবে। আর ইংরেজি শেখাটা আর হবে না। আর এটা ভেবে আমি তোমাদের জন্য ঠিক ২ মাসের গোল সেট করেছি। ইয়েস, অনেক সময় নেই। ঠিক ২ মাসের মধ্যেই তোমরা ইংরেজিতে কথা বলবে। 7 সেপ্টেম্বর থেকে আমি একটা নতুন কোর্স লঞ্চ করছি। এই কোর্সটা সম্পূর্ণ বিগিনার্সদের জন্য। তোমরা যারা বিগিনার্স তারা এই কোর্সটাতে ফটাফট এনরোল করো। দেখো, এই কোর্সটাতে আমি তোমাদের মুখ থেকে ইংরেজি বলাবো। তোমরা যারা বিগিনার্স তারা নিজেদের ভোকাবুলারিটাকে আরো স্ট্রং করে ফেলবে। প্রচুর ফ্রেজ, প্রচুর এক্সপ্রেশনের ব্যবহার শিখবে। আমি প্রতিদিন তোমাদেরকে প্র্যাকটিস করাবো। প্রতিদিন একটা দারুণ প্ল্যাটফর্ম পাবে যেখানে তোমরা প্র্যাকটিস করতে পারবে। মাত্র ২ মাসের মধ্যেই তোমরা তোমাদের নিজেদের ইংলিশটাকে আরো এনহ্যান্স করে ফেলবে। তাই আর দেরি না করে ফটাফট এনরোল করে ফেলো। আর একটু দাঁড়াও, আমার কাছে তোমাদের জন্য আরো একটা গুড নিউজ রয়েছে। ইয়েস, আমি 10th সেপ্টেম্বর থেকে একটা অ্যাডভান্সড কোর্স লঞ্চ করছি। আর এখানে তোমরা যারা ইন্টারমিডিয়েট লেভেলে রয়েছে তারা নিজেদেরকে অ্যাডভান্সড লেভেলে নিয়ে যেতে পারবে। দ্যাট মিন্স ওখানে তোমরা তোমাদের নিজেদের কনফিডেন্সটাকে আরো ডেভেলপ করে ফেলবে। কারোর সাথে ইংরেজিতে কথা বলার সময় আর হেজিটেশন নয়। কোনো ইন্টারভিউতে আর চুপ করে বসে থাকা নয়। আর ফিসটা শুনে তোমরা অবাক হয়ে যাবে। বিগিনার কোর্সের জন্য মাত্র 500 আর অ্যাডভান্সড কোর্সের জন্য মাত্র 600। তো আর দেরি না করে ফটাফট এনরোল করে ফেলো। নাও লেটস ব্যাক টু দ্য ভিডিও। আর একটা এক্সাম্পল দেখো, যদি আমি বলি আমি কাজটা করি, আই ডু দ্য ওয়ার্ক। দেখো, এখানে আই ডু দ্য ওয়ার্ক, দ্য ওয়ার্ক হলো অবজেক্ট। ডু এর পরে আমরা সরাসরি একটা অবজেক্টকে পেয়েছি। আর ঠিক সেই কারণে এখানে আমরা কোনো প্রিপোজিশনের ব্যবহার করব না, কারণ সেন্টেন্সটাতেই আমরা কোনো প্রিপোজিশনের ব্যবহার পাইনি। তো সেন্টেন্সটা কি হবে? আমি কি করি, হোয়াট ডু আই ডু। হোয়াট ডু ইউ ডু, তুমি কি করো। তো এই ধরনের সেন্টেন্সে আমরা কোনো প্রিপোজিশনের ব্যবহার করব না, কারণ এই সেন্টেন্সে আমরা ট্রান্সিটিভ ভার্বের ব্যবহার পাচ্ছি।
এখানে আমরা কোনো প্রিপোজিশনের ব্যবহার পাচ্ছি না। আমার মনে হয় এই পর্যন্ত তোমরা বুঝতে পেরেছো। এবার আমরা দেখব ইনট্রান্সিটিভ ভার্ব। আমরা ইনট্রান্সিটিভ ভার্ব কোনগুলোকে বলে থাকি? দেখো, ইনট্রান্সিটিভ ভার্ব হলো সেই ভার্বগুলো যে ভার্বের সাথে, যে ভার্বের ঠিক পরে আমরা অবজেক্টের ব্যবহার করি না। এক্সাম্পল দেখো, যদি আমি বলি বাচ্চাগুলো ঘুমিয়েছিল, দ্য চিলড্রেন স্লেপ্ট। এখানে আমরা চিলড্রেন বাচ্চাগুলো ঘুমিয়েছিল, এখানে কিন্তু কোনো অবজেক্টের ব্যবহার পেলাম না। এবার যদি আমি বলি বাচ্চাগুলো কি ঘুমিয়েছিল, তাহলে আমরা সেন্টেন্সটাকে ঠিক কিভাবে তৈরি করব? এখানে আমরা বলবো ডিড দ্য চিলড্রেন স্লিপ, ডিড দ্য চিলড্রেন স্লিপ। দেখো, এখানে আমরা কোনো প্রিপোজিশনের ব্যবহার করছি না। একটা এক্সাম্পল দেখো, যদি আমি বলি শি লাভড, দ্যাট মিন্স সে হেসেছিল। ডিড শি লাভ, এখানে আমরা প্রশ্ন করছি উইদাউট প্রিপোজিশন, আমরা কোনো প্রিপোজিশন ছাড়াই প্রশ্ন করছি, কারণ এখানে এই ধরনের সেন্টেন্সে আমরা কোনো প্রিপোজিশনের ব্যবহার পাইনি। শি ওয়াজ লাফিং, সে হাসছিল, এখানেও আমরা কোনো প্রিপোজিশনের ব্যবহার পাইনি। তো এখানে লাভ হলো একটা ইন্ট্রান্সিটিভ ভার্ব, কারণ এরপরে আমরা কোনো অবজেক্টের ব্যবহার করছি না। আর ইন্ট্রান্সিটিভ ভার্বের সাথে আমরা কোনো অবজেক্টের ব্যবহার পাই না, আর এখানেও আমরা প্রিপোজিশন পাচ্ছি না। তো এই সেন্টেন্সগুলোতেও আমরা প্রিপোজিশনের ব্যবহার করছি না। এমনকি এগুলোকে যখন আমরা ইন্টারোগেটিভ সেন্টেন্সে নিয়ে যাচ্ছি, তখনও আমরা কোনো প্রিপোজিশনের ব্যবহার পাচ্ছি না। তাহলে আমরা প্রিপোজিশনের ব্যবহার করে কোন সেন্টেন্সগুলোকে তৈরি করে থাকি? দেখো, আমরা ইন্ট্রান্সিটিভ ভার্বের সাথেই প্রিপোজিশনের ব্যবহার করে থাকি, কিন্তু এখানে আমরা মাঝখানে প্রিপোজিশনটাকে রাখি। দ্যাট মিন্স ভার্ব, ইন্ট্রান্সিটিভ ভার্ব প্লাস প্রিপোজিশন, আর তারপরে আমরা সেন্টেন্সে অবজেক্টের ব্যবহার করি। তাহলে এই অবজেক্টটা কিসের অবজেক্ট? এই অবজেক্টটা কি ভার্বের অবজেক্ট? নো, এই অবজেক্টটা হলো প্রিপোজিশনটার অবজেক্ট। এই অবজেক্টটা কিন্তু ভার্বটার অবজেক্ট নয়। এক্সাম্পল দেখো, আমরা এখানে ব্যবহার করে থাকি লিসেন টু, ওয়েট ফর। আমরা প্রায় বলে থাকি লুক অ্যাট সামথিং। এই স্ট্রাকচার গুলোই হলো প্রিপোজিশনাল স্ট্রাকচার, প্রিপোজিশনাল ভার্ব। আর এখানে আমরা তারপরে প্রিপোজিশনকে ব্যবহার করছি। সেন্টেন্স গুলো যখন ইন্টারোগেটিভ সেন্টেন্সে হবে, তখনও আমরা প্রিপোজিশনের ব্যবহার করব। এক্সাম্পল দেখো, যদি আমি বলি আমি বাসটার জন্য অপেক্ষা করছি, আই এম ওয়েটিং ফর দ্য বাস। ওয়েট ফর, আমরা এখানে ওয়েট ফর এর ব্যবহার করেছি। এবার যদি আমাকে কেউ বলে তুমি কিসের জন্য অপেক্ষা করছো, তাহলে সেন্টেন্সটা কি হবে? হোয়াট আর ইউ ওয়েটিং ফর, হোয়াট আর ইউ ওয়েটিং ফর। আমরা কিন্তু এই সেন্টেন্সের শেষে প্রিপোজিশনের ব্যবহার করছি। আরেকটা এক্সাম্পল দেখো, যদি আমি বলি সে অঙ্কে ভালো, হি ইজ গুড অ্যাট ম্যাথামেটিক্স। এবার যদি প্রশ্ন করা হয় সে কিসে ভালো, তাহলে সেন্সটা কি হবে? এখানে আমরা বলবো হোয়াট ইজ হি গুড অ্যাট। আচ্ছা, এখানে গুড অ্যাট আর আগের যে স্ট্রাকচারটা দেখলাম দ্যাট মিন্স ওয়েট ফর, এই দুটো স্ট্রাকচার কি একই? আবার যদি আমি বলি সে গেভ আপ স্মোকিং, দ্যাট মিন্স সে ধূমপান ছেড়ে দিয়েছিল। এখানে গেভ আপটা কি? তো এখানে এই সেন্টেন্সটাকে যদি আমরা ইন্টারোগেটিভ সেন্টেন্সে নিয়ে যাই, সেন্টেন্সটা কি হবে? সে কি ছেড়ে দিয়েছিল? হোয়াট ডিড হি গিভ আপ। এখানে গিভ আপটা কি একই স্ট্রাকচার? দ্যাট মিন্স গুড অ্যাট, ওয়েট ফর আর গিভ আপ, এই তিনটে স্ট্রাকচার কি একই? এটাই আমরা আজকে দেখব। দেখো, এই তিনটা স্ট্রাকচার কিন্তু এক নয়। আমরা এগুলোকে 4 ভাগে ভাগ করতে পারি। দ্যাট মিন্স আমরা সেন্টেন্সের স্ট্রাকচারগুলোকে 4 ভাগে পেয়ে থাকি। অর্থাৎ এরা বিভিন্নভাবে সেন্টেন্সে ফাংশন করে, আর আমরা প্রায় কনফিউজড হয়ে যাই। আমরা এই সবগুলোকেই ভাবি ফ্রেজাল ভার্ব, কিন্তু এগুলো ফ্রেজাল ভার্ব নয়। সবগুলো ফ্রেজাল ভার্ব নয়। দ্যাট মিন্স ওয়েট ফর, এটা ফ্রেজাল ভার্ব নয়। যদি আমি বলি গুড অ্যাট, অ্যাফ্রেড অফ, এগুলো কিন্তু ফ্রেজাল ভার্ব নয়। সবার আগে আমরা দেখব প্রশ্ন জিজ্ঞাসা করার সময় আমরা সেন্টেন্সের শেষে প্রিপোজিশনের ব্যবহার করছি যখন সেন্টেন্সের স্ট্রাকচারে আমরা প্রিপোজিশনাল ভার্বকে পাচ্ছি। সবার আগে আমরা দেখব প্রিপোজিশনাল ভার্ব। দেখো, সেন্টেন্সে যখন আমরা ভার্ব প্লাস প্রিপোজিশনের ব্যবহার পাই, তখন আমরা সেগুলোকে বলে থাকি প্রিপোজিশনাল ভার্ব। আর এখানে আমরা একটা নির্দিষ্ট প্রিপোজিশনের ব্যবহার করি ভার্বের পরে, একটা সুন্দর অর্থ বোঝানোর জন্য। আর তার ঠিক পরে অর্থাৎ প্রিপোজিশনের পরে আমরা অবজেক্টের ব্যবহার করি। দ্যাট মিন্স ভার্ব প্লাস প্রিপোজিশন এন্ড দেন অবজেক্ট। এক্সাম্পল দেখো, আমরা প্রায় বলে থাকি লিসেন টু মিউজিক। আমরা এখানে লিসেন দ্যাট মিন্স একটা ভার্বের ব্যবহার করছি, তারপরে প্রিপোজিশনের ব্যবহার করছি, আর তারপরে আমরা ব্যবহার করছি অবজেক্ট। লিসেন টু মিউজিক, ওয়েট ফর আ বাস। আমরা প্রায় বলে থাকি লুক এট দ্য স্কাই। লুক প্লাস অ্যাট, আর তারপরে আমরা ব্যবহার করছি অবজেক্ট।
যদি আমি বলি আমি বাসটার জন্য অপেক্ষা করছি, আই এম ওয়েটিং ফর দ্য বাস। আর এখানে প্রশ্ন করলে সেন্টেন্সটা কি হবে? তুমি কিসের জন্য অপেক্ষা করছো? হোয়াট আর ইউ ওয়েটিং ফর? হোয়াট আর ইউ ওয়েটিং ফর? এখানে আমরা প্রিপোজিশনাল ভার্ব পেলাম। আর এখানে এই সেন্টেন্সে আমরা শেষে প্রিপোজিশনের ব্যবহার করব। আর একটা এক্সাম্পল দেখো, যদি আমি বলি সে ম্যানেজারের সাথে কথা বলছে, শি ইজ টকিং টু দ্য ম্যানেজার। যদি আমি বলি সে কার সাথে কথা বলছে, who is she talking to? Who is she talking to? দেখো এখানে she is talking to the manager, to the manager আমরা এখানে to এর ব্যবহার করেছি। আর যখন সেন্টেন্সটাকে আমরা ইন্টারোগেটিভ তৈরি করছি অর্থাৎ প্রশ্ন করছি যে সে কার সাথে কথা বলছে, সেখানেও আমাদেরকে to এর ব্যবহারই করতে হবে। Who is she talking to? Who is she talking to? তা আমার মনে হয় তোমরা বুঝতে পারছো এই সেন্টেন্স গুলোকে আমরা কিভাবে তৈরি করছি। আর এগুলো হলো প্রিপোজিশনাল ভার্বস, এগুলো কিন্তু ফ্রেজাল ভার্বস নয়। আমরা এগুলোকে কখনোই ফ্রেজাল ভার্ব বলবো না। তাহলে আমরা ফ্রেজাল ভার্ব কোনগুলোকে বলবো? আর এই ভার্ব প্লাস প্রিপোজিশন আর ওই ভার্ব প্লাস প্রিপোজিশনের মধ্যে কি পার্থক্য? দ্যাট মিনস যখন আমরা ফ্রেজাল ভাবে ব্যবহার করি তখন আমরা ঠিক কিভাবে সেন্টেন্স গুলোকে তৈরি করি, আর ফ্রেজাল ভার্ব আমরা বুঝি কি করে? সবার আগে জেনে নাও আমরা ফ্রেজাল ভার্বে ভার্ব প্লাস প্রিপোজিশনের ব্যবহার করি না। অবশ্যই এগুলো প্রিপোজিশন, কিন্তু প্রিপোজিশনের মতো ফাংশন করে না। তাহলে এই ওয়ার্ডগুলো কি? এগুলো হলো অ্যাডভার্বস। আমরা সেন্টেন্সে ভার্ব প্লাস অ্যাডভার্বের ব্যবহার করে থাকি। এগুলোকে আমরা পার্টিকেলও বলতে পারি। এবার প্রশ্ন হচ্ছে তাহলে আমরা বুঝবো কি করে যে কোনটা ফ্রেজাল ভার্ব আর কোনটা প্রিপোজিশনাল ভার্ব? দেখো ফ্রেজাল ভার্বের ব্যবহার আমরা যখন সেন্টেন্সে করি তখন আমরা যে ভার্বটা আর যে প্রিপোজিশনটা পাই সে দুটোকে একসাথে করলে অর্থটার সম্পূর্ণ পরিবর্তন হয়ে যায়। যদি আমি বলি গিভ আপ, গিভের অর্থ হলো দেওয়া, আপের অর্থ হলো ওপরে। আমরা এই দুটোকে একসাথে করে অর্থ করছি ছেড়ে দেওয়া। এখানে কিন্তু গিভ আপ হাল ছেড়ে দেওয়া বা ছেড়ে দেওয়ার অর্থে ব্যবহৃত হচ্ছে। এখানে গিভ অর্থাৎ দেওয়ার অর্থে ব্যবহৃত হচ্ছে না। হাল ছেড়ে দেওয়া আর কোনো কিছু দেওয়ার মধ্যে অনেক পার্থক্য। দ্যাট মিনস গিভ এর নিজের অর্থ প্রদান করছে না, আপ এর নিজের অর্থ প্রদান করছে না। আর ঠিক সেই কারণে এখানে আমরা সেন্টেন্সে বুঝতে পারবো যে এটা হলো একটা ফ্রেজাল ভার্ব। আমার মনে হয় তোমরা বুঝতে পারলে যে কিভাবে আমরা বুঝতে পারছি। লুক অ্যাট সামথিং, লুকের অর্থ হলো তাকানো, কোনো কিছুর দিকে তাকানো। আই এম লুকিং অ্যাট দ্য স্কাই, আমি আকাশের দিকে তাকাচ্ছি। অর্থটা কিন্তু পরিবর্তন হচ্ছে না। যদি আমি বলি আই এম ওয়েটিং ফর দ্য বাস, আই এম ওয়েটিং ফর দ্য বাস, ওয়েটের অর্থ হলো অপেক্ষা করা। ওয়েটিং ফর দ্য বাস এখানে কিন্তু কোনো কিছুর অর্থ পরিবর্তন হচ্ছে না। আর ঠিক সেই কারণে এটা হলো প্রিপোজিশনাল ভার্ব। একটা এক্সাম্পল দেখো, যদি আমি বলি সে হঠাৎ করে লাইব্রেরিতে একটা দারুণ বই খুঁজে পেয়েছিল, একটা দারুণ ইন্টারেস্টিং বই খুঁজে পেয়েছিল। He came across an interesting book in the library. দেখো এখানে আমরা সেন্টেন্সে come across এর ব্যবহার করেছি। He came across an interesting book in the library. এইবার যদি প্রশ্ন করি যে সে লাইব্রেরিতে কি খুঁজে পেয়েছিল, তাহলে আমরা সেন্টেন্সটাকে কিভাবে তৈরি করব? এই come across কি একটা ফ্রেজাল ভার্ব নাকি এটা একটা প্রিপোজিশনাল ভার্ব? দেখো come এর অর্থ হলো আসা আর across এর অর্থ হলো পার হওয়া। তো দুটোকে যখন আমরা একসাথে করছি তখন অর্থটা হচ্ছে হঠাৎ করে দেখা, হঠাৎ করে কোনো কিছু পেয়ে যাওয়া। এরকম অর্থে come across কে ব্যবহার করছে, অর্থটা সম্পূর্ণ আলাদা। আর ঠিক সেই কারণে come across হলো একটা ফ্রেজাল ভার্ব। তো যদি আমি প্রশ্ন করি যে সে লাইব্রেরিতে কি পেয়েছিল, সেন্টেন্সটা কি হবে? হোয়াট ডিড শি বা হোয়াট ডিড হি কাম অ্যাক্রস ইন দ্য লাইব্রেরি? হোয়াট ডিড হি কাম অ্যাক্রস ইন দ্য লাইব্রেরি? এবার প্রশ্ন হচ্ছে তাহলে আমরা কখন সেন্টেন্সে ফ্রেজাল প্রিপোজিশনাল ভার্বের ব্যবহার করে থাকি? এটাও তো একটা স্ট্রাকচার। ইয়েস, এটা হলো ৩ নাম্বার স্ট্রাকচার। এই স্ট্রাকচারটাকে খুব ভালোভাবে বোঝার চেষ্টা করো। যখন সেন্টেন্সে আমরা ৩টে ওয়ার্ড মিলিয়ে একটা স্ট্রাকচার তৈরি করি তখনই আমরা সেন্টেন্সে ফ্রেজাল প্রিপোজিশনাল ভার্বকে ব্যবহার করে থাকি। ফর এক্সাম্পল, লুক ফরওয়ার্ড টু। লুক হলো ভার্ব আর তারপরে আমরা ফরওয়ার্ড এর ব্যবহার করেছি। দ্যাট মিনস এটা হলো একটা পার্টিকেল। আর তারপরে আমরা টু এর ব্যবহার করছি। লুক ফরওয়ার্ড টু। টু হলো একটা প্রিপোজিশন। এছাড়াও আমরা প্রচুর এরকম স্ট্রাকচার ব্যবহার সেন্টেন্সে হতে দেখি। যেরকম কাম আপ উইথ, একটা আইডিয়া বার করা বা কোনো কিছু বার করা, সলিউশন বার করার ক্ষেত্রেও আমরা কাম আপ উইথ এর ব্যবহার করে থাকি। পুট আপ উইথ, দ্যাট মিনস সহ্য করা, সহ্য করতে পারা। এরকম অর্থে আমরা পুট আপ উইথ এর ব্যবহার করে থাকি। আই কান্ট পুট আপ উইথ দিস, আই কান্ট পুট আপ উইথ দ্য নয়েজ। আমরা সেন্টেন্সে পুট আপ উইথ কেও একই স্ট্রাকচারে পাচ্ছি।
কখনো কখনো আমরা বলে থাকি গেট অ্যালং উইথ। এক্সাম্পল দেখো, যদি আমি বলি আমি ভ্রমণটার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করে আছি, আই এম লুকিং ফরওয়ার্ড টু দ্য ট্রিপ। যদি আমি এখানে প্রশ্ন করি যে আমি কিসের জন্য অপেক্ষা করে আছি, বা কেউ আমাকে প্রশ্ন করে তুমি কিসের জন্য অপেক্ষা করে আছো, সেন্টেন্সটা কি হবে? কিসের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করে আছো? হোয়াট আর ইউ লুকিং ফরওয়ার্ড টু? হোয়াট আর ইউ লুকিং ফরওয়ার্ড টু? দেখো এখানেও আমরা প্রিপোজিশন পাচ্ছি। এবার আমরা দেখব 4 নাম্বার স্ট্রাকচার। ইয়েস, আমরা প্রায় সেন্টেন্সে অ্যাডজেক্টিভ প্লাস প্রিপোজিশনের ব্যবহার হতে দেখি। দ্যাট মিন্স অ্যাফ্রেড অফ, ইন্টারেস্টেড ইন। এখানে অ্যাফ্রেড কোনো ভার্ব নয়, আই এম অ্যাফ্রেড অফ সামথিং। এখানে অ্যাফ্রেড হলো একটা অ্যাডজেক্টিভ। ইন্টারেস্টেড, আই এম ইন্টারেস্টেড ইন সামথিং। আমরা এখানে ইন্টারেস্টেড এটা একটা অ্যাডজেক্টিভ হিসেবে পাই। একইভাবে আমরা প্রচুর অ্যাডজেক্টিভ প্লাস প্রিপোজিশনের ব্যবহার সেন্টেন্সে করে থাকি, লাইক গুড অ্যাট, প্রাউড অফ, এটসেট্রা। যদি আমি বলি সে কিসে আগ্রহী, হোয়াট ইজ শি ইন্টারেস্টেড ইন? হোয়াট ইজ শি ইন্টারেস্টেড ইন, এখানে কিন্তু আমাদের ইনের ব্যবহারটা করতেই হবে। আমরা এটা বলতে পারবো না হোয়াট ইজ শি ইন্টারেস্টেড, তাহলে কিন্তু সেন্টেন্সটা ভুল। তো এবার আমার মনে হয় তোমরা বুঝতে পারলে এই সেন্টেন্স গুলোকে আমরা কিভাবে তৈরি করছি, কত সহজে আমরা সেন্টেন্সের শেষে প্রিপোজিশনের ব্যবহার করছি, আর কোন স্ট্রাকচার গুলো ফলো করছি। এবার খুব সহজেই তোমরা বুঝতে পারবে অ্যাফ্রেড অফ একটা ফ্রেজাল ভার্ব নয়। আমরা প্রায় লুক অ্যাট, ওয়েট ফর এগুলোর ব্যবহার করে থাকি, কিন্তু এগুলো কিন্তু ফ্রেজাল ভার্ব নয়। তো আমার মনে হয় এবার তোমাদের এই প্রশ্নগুলো তৈরি করতে, এই প্রশ্নগুলো করতে আর কোনো সমস্যা হবে না। তো প্রত্যেকটা স্ট্রাকচারকে নোট ডাউন করো, আর এগুলো দিয়ে প্রচুর সেন্টেন্স তৈরি করো, আর সেগুলোকে প্রতিদিনের কনভারসেশনে ইনক্লুড করো। আর ভিডিওটা ভালো লাগলে লাইক করতে ভুলে যাও না, বন্ধুদেরকে শেয়ার করো যারা ইংরেজি শিখছে। So this is all about today. I will be back with another video. Till then, take care. Thank you for watching this video. Bye bye.